চাপের পর বিয়েটা করতে হয়েছে আমার, কিন্তু যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে আমি দেখিনি। অবশ্য সেও আমাকে দেখেনি, তারপরেও আমাদের বিয়ে হয়ে গেল। কথাটা ভাবতে দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। তবে এই দীর্ঘশ্বাসটা দুঃখের নয়, সুখের। কেন জানি না আমার এই দীর্ঘশ্বাস সুখ সুখ লাগছে। মনে নেই কোনো হতাশা বিয়েটা নিয়ে। এমনটাও নয় যে আমি আমার স্বামীকে ভালোবাসি, তাতে পাওয়ার জন্য আমার মনে এই সুখ সুখটা লাগছে। এমন কিছু ভাবাটাই ভুল, কারণ আমি তাকে ভালোবাসি না আর কখনো বাসতে পারবো। ভালোবাসা অর্থ আমি জানি না কখনো। ভালোবাসা কি তা নিয়ে চিন্তা করলে আমার নিজের মাথা খালি হয়ে যায়। আমি খালি মাথা নিয়ে আমি যাব অন্যকে ভালোবাসতে? আমি কি পাগল নাকি? আমার বিয়ে হয়েছে আজ 3 মাস। ওনার ফ্যামিলির সাথে থাকি আমি। ওনার ফ্যামিলিতে বলতে আছেন দাদা দাদি, আমি আর উনি। ওনার বাবা মা কেউ নেই, ছোটোকালে মারা যায়। তারপর থেকে দাদা দাদির সাথে থাকেন উনি। ওনার পরিচয়টা দেই আগে। ওনার নাম আব্রাহাম রিদ খান। উনি কি করেন আমি নিজেও জানি না, আসলে জানতে চাইনি কখনো, তাই হয়তো আমি জানি না। তবে এতটাই বলতে পারি যে ওনার নিজের বড় কোম্পানি আছে, ব্যবসা আছে। এতক্ষণ কয়টা আছে তার সঠিক বলতে পারবো না। আমার গুণধর স্বামী আরও একটা পরিচয় আছে, বলা হয়নি আপনাদের। যেমন মিস্টার আকুটিয়া, রাগী বদমেজাজি, ভিলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারণ তিনি সারাক্ষণ সবাইকে ছাড়তে থাকেন উইথাউট রিজন, আর তাকে কেউ কোনো কিছু বলতে পারে না শোনা ছাড়া। আর কাজে তো ভুল করা যাবে না। যদি কোনো মহোদয় ব্যক্তি এই অসৎ সাহসটা ভুল করে বসে, তো ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন পড়তে হয় ঠিক তার পর মুহূর্তেই। তার চাকরি ঢিসমিস, মানে শেষ তার চাকরি, হাহা। কিন্তু মজার বিষয় কি জানেন? আমাদের বিয়ের 3 মাস পর ওনার সামনে ভুল করে যাইনি আমি। আর কেনই বা যাব? আমার ভয় লাগে ওনাকে, তাই যায় না। এই নিয়ে অবশ্য দাদা দাদি আমাকে কিছুই বলে না। কারণটা হলো আমার গুণধর স্বামী তার ভণ্ডামির জন্য সবাইকে ভয় দেখিয়ে রেখেছে। যেদিন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম, তখন উনি বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে সোফায় টান হয়ে আরাম করে বসে স্যান্ডেল দিয়ে পানি নামিয়ে সেটা সঙ্গে সঙ্গে খেয়ে উঠে দাঁড়িয়ে দাদা দাদি আর আমাকে উদ্দেশ্য করে নির্দ্বিধায় বলে উঠল, আমি তোমাদের জন্য এই বিয়ে করতে বাধ্য হয়েছি বিদায় আমাকে কেউ এই বিষয় নিয়ে কিছু বলতে পারবে না। আমি এই বিয়ে আর এই মেয়েকে বউ হিসাবে মানি না, আর না কখনো মানবো। শুধু এই মেয়েটাকে কেন, আমি দুনিয়ার কোনো মেয়েকে মানি না। মেয়েদের সঙ্গে পছন্দ নয় আমার, সেটা জানে। তারপর আমাকে বিয়ে করালে। এখন তোমরা এই মেয়েকে নিয়ে কী করবে সেটা তোমাদের ব্যাপার, আমার কিছু যায় আসে না। এই মেয়েটা নিজের মতো করে সব কিছু করতে পারবে, যা খুশি তাই, যেখানে খুশি সেখানেই যেতে পারবে। ডোন্ট কেয়ার। বাট আমার আশেপাশে ও যাতে এই মেয়েটাকে না দেখে। ইটস দ্য ক্লিয়ার। গুণধর স্বামী প্রতিটা কথাই ছিল ভীষণ ক্ষেপে, তাই সামনে থেকে ওনার দাদা উদ্বিগ্ন কণ্ঠে ভেসে এসেছিল আমার কানে সেই দিন। তিনি বলেছিলেন, রিত, তুই কিন্তু বেশি বেশি করছিস এবার। মেয়েটা করছিস কেন? সে তোর বউ, আর তোরকে মানতে হবে সবাই যে এক হয় না, সেটা নিশ্চয় জানিস তুই। অতীত কেটে লাভ নেই, বর্তমান দেখা উচিত তোর। আর তোর বর্তমান হচ্ছে এই মেয়ে। তো তাতে আর বলতে পারলো কই দাদা যান আমার? বাপরে বাপ! হাতে থাকা গ্লাসটা সজোরে আছাড় মেরে ফ্লোরে বিকট শব্দে সবাই নীরব হয়ে গিয়েছিল। ততক্ষণে আমি মাথায় লম্বা ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিলাম, ওনার কথাগুলো শুনছিলাম দাদার পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে। যখন বিকট শব্দ কানে আসে, তখনই হিতাহিত জ্ঞান হারিয়ে ঘোমটা টেনে দৌড় লাগিয়ে দাদা জানের পিছনে লুকালাম প্রাণ ভয়ে। বলা তো যায় না, মহাশয়কে বিয়ে করার দায় আমাকে তুলে আছাড় মারল। যাই হোক, দাদাজানের পাঞ্জাবি দু সাইডে 2 হাত থেকে খামচি ধরল, আর মাথাটা পিঠের ওপর রেখে দাঁড়িয়ে পড়লাম পিছনে। এতটাই ভয় নিজের মধ্যে কাজ করছিল যে না তাকিয়ে বুঝতে পারলাম সবাই আমাকে দেখছে। আমি জড়সড় হয়ে কাঁপছিলাম। গুণধর স্বামী ভয়ে মনে মনে আওড়াচ্ছিলাম, আল্লাহ বাঁচাও বাঁচাও। খানিকটা সময় বাদে আবার ওনার বেহুশ চিৎকার কানে আসে আমার। উনি দাদাজানকে বলছেন, বউ মাই ফুড, আমি এই বিয়ে মানি না। আর তোমার আমাকে এই মেয়েটাকে নিয়ে যদি ফোর্স করো, তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের জন্য। তখন তোমরা এই মেয়েকে নিয়ে থেকো এই বাড়িতে, আমাকে পাবে না কোথাও। চুজ ইউর
দাদাভাই, এতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই বলি বিদ্রুপ নিয়ে এক পলক আমাকে দেখে নিয়ে আবার দাদাজানকে বললেন, এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না দাদাভাই। আমি তোমাদের কথা রেখেছি, এবার তোমরা আমার কথা রাখো। আমাকে আমার মতো থাকতে দাও। আর এই মেয়ে যা খুশি করতে পারে, নিজের ইচ্ছে মতো চলতে পারে, শুধু আমার থেকে দূরে থাকতে হবে, ব্যাস। এতে আশা করি কারো কোনো রূপ সমস্যা হওয়ার কথা নয়। তারপর যদি আপত্তি থাকে তাহলে আমরা জানিও। আমি অলওয়েজ ফিরি তোমাদের এই কথাগুলো শোনার জন্য। নাও আই অ্যাম ভেরি টায়ার্ড, সো গুড নাইট। বলেই তিনি কাউকে কিছু বলতে না দিয়ে গটগট শব্দ করে ধাপধুপ পা ফেলে উপরে নিচে রুমে চলে যায়। উনি যেতেই দাদা যেন ওনার চলে যাওয়ার দিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়েন নীরবে। হাত টেনে আমাকে ওনার পিছন থেকে বের করে সামনে এনে আমার হাত দুটো ধরে বলে ওঠে, ভয় পেয়েছিস তুই? ভয় পাস না, আমরা সব ঠিক করে দেব। আমরা আছি তো তোর পাশে। রীত একটু রাগি, কিন্তু কাউকে ভালোবাসলে সর্বোচ্চ দিয়ে তাকে আলগে রাখে। তুই দেখি দ্রুত সবটা ঠিক হয়ে যাবে, তোকেও মেনে নেবে। তারপর দাদা যান কাজে লোক দিয়ে আমাকে সহ আমার জিনিসপত্র উপরে একটা রুমে পাঠায়। বাকিরা যে যার রুমে চলে যায়। খানিক বাদে আমাকে রুমে নিয়ে কাজের লোকগুলো বিদায় হতে সাথে সাথে ঘোমটা ফেলে লাইট অফ করে কান্না করতে লাগলাম। উনি আমাকে বউ হিসেবে মানেন না এই নিয়ে কান্না করছি না, বরং কান্না করছি উনি আমাকে সবার সামনে এতটা অপমান করলেন তার জন্য। আমার দোষটা কী ছিল? আমি ইচ্ছে করে বিয়েটা করিনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি কেবল। তাই বলে আমাকে জানাতয় তাই শুনিয়ে গেল লোকটা। কান্না বেগ বাড়ল আমার। একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম খাটের এক কোনায়। ওহ, আগে পরিচয়টা বলি। আমি রিক্তা ইসলাম মায়া। আমার পরিবার সবাই আছে, বাবা মা, 2 বোন, 1 ভাই। আমি সবার ছোট। বড়পুর বিয়ে হয়েছে 5 বছর আগে। 3 বছর একটা ছেলে বেবি আছে। ভাইয়া সবার বড়, নিজের পড়াশোনা কমপ্লিট করে নিজের ছোটোখাটো একটা ব্যবসা দাঁড়ানোর চেষ্টা করছে। আমি ইন্টার পাস। এই বছরে অনার্স ফার্স্ট ইয়ারে উঠব। পরীক্ষার পরপরই আমার বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। যাই হোক, বাকিটা নয়তো পরে বলা যাবে। সকালে ঘুম থেকে উঠে পিটপিট করে তাকায়। ঘুমের রেশ কাটতে না পেরে কোথায় আছিস সেটা বোঝার চেষ্টা করতেই 1 মিনিট পর গড়গড় করে সব কিছু মনে পড়ল আমার। মনে পড়তেই চট করে চারপাশটা নিজের চোখ বুলিয়ে নিলাম ভালো করে। রাতের চিন্তা, অন্যমনস্ক, অপমানবোধ আর কান্নার জন্য নিজের রুমটা খেয়াল করে হয়ে ওঠেনি, কিন্তু এখন করছি। রুমটা পর্যবেক্ষণ করতে অটোমেটিক্যাল আমার চোখ বড় বড় হয়ে যায় এই ভেবে, এই যে আমি কোথায় আছি, এটা কি রুম নাকি অন্য কিছু? আল্লাহ, এত সুন্দর কোনো রুম হতে পারে? এতটা বিলাসবহুল জীবনের সাথে আমি পর্ব পরিচয় নয়। এই রুমের ভিতরের মধ্যে থাকা প্রতিটা আসবাবপত্র বিশালত্বের। রুমে ভরপুর হয়ে আছে দামি ফার্নিচার। রুমের একপাশে ডিজাইনার সোফা, তার বরাবর সামনের দেওয়ালে ড্রেসিং টেবিলে রাখা, তার পাশে কাবার্ড, আর দেওয়াল জুড়ে আছে নানা চার্চের পেন্টিং। সৌন্দর্য যেন বয়ে বয়ে পড়ছে রুমটিতে। খুঁটিয়ে খুঁটিয়ে রুমটি দেখার পর উঠে বসলাম। কালকের শাড়িটি এখনও পরে আছি, তাই ব্যাগ থেকে সাদা কালারের চুড়িদার জামা বের করে গোসল করে নিলাম। রুমে এসে বসলাম সোফার মধ্যে। খানিকটা সময় যেতে আমার রুমের বাইরে থেকে দাদা নক করে বলেন, মায়া আসবো ভিতরে? আমি তাকাতেই ওনারা ভিতরে চলে আসলো হাসি মুখে। আম্মু শেখানো কথা অনুযায়ী উঠে গিয়ে দাদা দাদিকে সালাম করলাম। তারা আমাকে উঠে সোফায় বসে দুজন দুদিকে বসে পড়ল। আমি জায়গা পেলাম তাদের মধ্যস্থানে। অমায়িক হাসির মুখে দাদি আমাকে কতগুলো গহনার বক্স ধরিয়ে দিয়ে বলে উঠল, এগুলো আমি হৃদের বইয়ের জন্য রেখেছিলাম। হৃদের মায়ের গহনা এগুলো। হৃদের মা রেখেছিল তার ছেলে বউয়ের জন্য। হৃদের মা নেই, তাই আমি দিচ্ছি। তুই এখন আমাদের হৃদের বউ, এই সূত্রে এখন এগুলো তোর। আমি কিছু বলবো তার আগেই দাদি আবার বলে উঠল, না করা যাবে না, না শুনতে চাই না, এগুলো তোর প্রাপ্য, তাই তোকে রাখতে হবে। আমি চুপচাপ বসে রইলাম। কী করবো বুঝতে পারছি না আপাতত। আমাকে চুপ থাকতে দেখে দাদাজান হালকা হেসে আমার মাথায় আদুরি এক হাত বুলিয়ে দেয়। ওনার হাতে থাকা আরেকটা ছোট্ট বক্স এগিয়ে দিয়ে আমার দিকে। আমি গোল গোল চোখে তাকিয়ে দাদাজানের মুখ পানে আমার এমন দৃষ্টি বুঝে নিজের হাত বাড়িয়ে
ছোট বক্সটি ওপেন করে আমার সামনে। বক্সটি ভেতর থেকে খুব সুন্দর একটা সাদা পাথরের কিট পরিয়ে দিয়ে আমাকে বলল, রিংটা বংশগতভাবে তোকে পরানো হয়েছে, খানদানি রিং এটা, কখনো হাত থেকে খোলা যাবে, সবসময় এটা পরে রাখতে হবে। দাদাজানের কথা অনুযায়ী আমি মাথা নাড়ালাম, যার অর্থ হ্যাঁ, খুলব না। পাশ থেকে এবার দাদি আমার মাথায় হাত রাখলো আদুরি, হাতটা মাথায় বুলিয়ে আদর করে বলে উঠল, শোন মায়া, রিক যেমন অধিকার নিয়ে এই বাড়িতে আছে, তোরও ঠিক সমান অধিকার আছে এই বাড়িতে থাকার। বিয়ের পর মেয়েদের ঠিকানা স্বামীর ঘর হয়, তোর ঠিকানা হৃদের ঘর, এই ঘর। তুই তোর ভালোবাসা দিয়ে সবাইকে আলগে রাখবি, এই ঘর সংসারটা তোর এখন। তাই ভালোবাসা দিয়ে নিজের স্বামীর মনকে জয় করতে হবে। কাল রাতে হৃদ যা বলেছে তার জন্য আমরা অনুতপ্ত। হৃদ উগ্র মেজাজের, সহজে সব কিছু মেনে নিতে পারে না, তাই তোর ওকে বুঝতে হবে বিয়েটা মেনে কি। তারপর আমার হৃদের সাথে কথা বলবো তোকে নিয়ে, একটু সময় লাগবে, কিন্তু দেখবি সব ঠিক হয়ে গেছে, আমাদের উপর একটু ভরসা রাখ। এইটুকু বলে থামেন দাদি। আমি নড়ে চড়ে বসি, কিছু বলতে চাই দাদা দাদিকে, নিজস্ব মতামত দিতে চাই তাদের। এই দাদি, আবারও কিছু বলার আগে আমি দাদিকে থামিয়ে দিয়ে হাত বানিয়ে দাদা দাদি দুজনকে দুটি হাত নিয়ে দু হাতে মুঠো নিয়ে আস্তে করে বলে উঠি আমি, বিয়েটা কিভাবে হয়েছে বা কেন হয়েছে তা আমার সবাই জানে, তাই সে নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু ছোট একটা আপত্তি আছে, সেটা হলো আমাদের বিয়েটা হুট করেই হওয়ার। উনি যেমন বিয়েটা মেনে নিতে পারছেন না, তেমনি আমিও। আমাদের এই সম্পর্কটা আপাতত আমরা কেউ বুঝে উঠতে পারছি না, তাই আমরা আমাদের সম্পর্কটা বোঝার জন্য আমাদের একটু সময় দিই প্লিজ, আমাদের দুজনের সময় দরকার। আমার কথা শুনে দাদা দাদির চেহারা অপরাধবোধটা কিছুটা কমে যায়, আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায় দান। খুশিতে উৎফুল্লতার সঙ্গ বলে উঠে, আচ্ছা তাই হবে, তোর কথাই রইল। আচ্ছা, আমরা তোকে তুই করে বললে তোর কি কোনো আপত্তি আছে? তাতে মায়া, দেখ আমাদের কাছে রিচ যেমন, তুইও ঠিক তেমনটাই আপন। তুমি শব্দটা গভীরতা আসে না, কেমন একটা পর পর লাগে, তাই তুই করে বলি তোকে কেমন? আমি ধীর মাথায় নাড়ি আবার সম্মতি জানিয়ে বলল, তুমি আমাকে যা খুশি ডাকতে পারো দাদি, আমি কোনো আপত্তি নেই। পাশ থেকে দাদা যান খানিকটা অভিযোগ সুরে বলে উঠল, আমাকে কি কারো চোখে পড়ে না, নাকি দেখতে চাই না কেউ কোনটা? দাদাজানের কথা মুহূর্তে ঠোঁট প্রসারিত হাসলাম আমি। দাদা দাদির সাথে আমার পূর্বের পরিচয় ছিল আগে থেকেই, আমাদের বাসায় প্রায় যাওয়া আসা করতো তারা, যেই সুবাদে আমার সাথেও তাদের সাক্ষাৎ ছিল বেশ। আমি সেই সূত্র ধরে এবার দাদাজানকে জড়িয়ে ধরবে বলি, তুমি তো আমার দাদাজান, আর জানকে চোখে না পড়াটাই ঘোর পাপ, বুঝলে? আমি তোমাকে দাদাজান কেন বলি জানো? কারণ দাদা শব্দটা দ্বারা ফর্মালিটি রক্ষা করার জন্য বলে থাকি, তুমি কিন্তু আসলে আমার জান হও, বুঝলে? খাটের ওর পা ঝুলে বসে আছি আমি, আমার দৃষ্টির সামনে দেওয়ালে পেন্টিংয়ের ওপর, কিন্তু মাথায় আমার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমার চিন্তার কারণ হলো আমার গুণধর স্বামীকে নিয়ে। বিয়ে হয়েছে আজ 1 সপ্তাহ হয়েছে, কিন্তু আমি তার সামনে যাইনি। ওনার সামনে যাওয়া আমার কোনো কারণ ছিল না, তাই যাওয়া হয়নি। ওনার সামনে যেতে আমার যথেষ্ট পরিমাণ কারণ লাগবে, হয়তো কারণ ছাড়া যাব না। আর কেনই বা যাব? উনি আমাকে সবার সামনে এতটা অপমান করলেন। যাক, আমি কিছু ভুলিনি, অপমান থেকে জেদ ধরে ভুল করে ওনার সামনে যাইনি আমি। উনি কখনো বাসায় আসেন, কখন যান, কখন নাস্তা করেন, কখন ডিনার করেন, এই বিষয়গুলো মাথায় রেখে তখন আমি ভুল করে রুম থেকে বের হই না। রাতে আমার ঘুণোদার স্বামী বাসা আসার আগেই আমি দাদা দাদির সাথে আড্ডা দিয়ে নিজের রুমে চলে আসি। মোট কথা, ওনার সামনে আমি কিছুতেই পড়তে চাই না। বর্তমানে দাদা দাদি আমাকে ছাড়া চোখে দেখে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে তীব্র। তারা দুজনে একদম চোখে হারায় আমাকে, এতটাই ভালোবাসেন আমাকে। দাদা দাদির কথা মাথায় আসতে চট করে চলন্ত দেওয়ালে ঘড়ির দিকে তাকালাম, দেখলাম রাত 9:10 বাজে। তাই সাথে সাথে উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে হলাম। উদ্দেশ্য দাদির সাথে আড্ডা দিব। দাদির রুমটা আমার রুম থেকে 2 রুম পরে। সর্বসুলভভাবে দাদা দাদির রুমের দিকে অগ্রসর হচ্ছি। রুমের সামনে বিশাল করিডোর ধরে তখনই আমার চোখে পড়ল দেওয়ালে ঘেঁষে দাঁড়িয়ে আছে বিস্তীর্ণ অতি সুন্দরী একটা পাথরের মূর্তি। আমি দাঁড়িয়ে পড়লাম, ভুরু কুঁচকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে সেদিকে।
পর্যবেক্ষণ করতে লাগলাম পাথরের মূর্তিটিকে, যার হাতে দুটো ভাঁজ করা উপরে তোলা মুড়িয়ে, মাথাটা উপরে ঘোরানো হাতের দিকে চেয়ে আছে আর কোমরটা বাঁকা করে রেখেছে এক পাশ থেকে। আমি খানিকটা সময় নিয়ে দেখার মধ্যে দিয়েছি। আমার মনে প্রবল ইচ্ছা জাগে আমি এটা মতো করে দাঁড়াবো এখন। তাই দেরি না করে সাথে সাথে নিজের দু হাত ভাঁজ করে উপরে তুলে নিলাম, কোমরটা বাঁকা করে। মাথাটা উপরের দিকে তুলতে হঠাৎ কেউ একজন পিছন থেকে ভারী কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এখানে? আমার কোনো পরিবর্তন হলো না। আমি আগের ন্যায় চেষ্টা করেই যাচ্ছি। আমার ধারণা ছিল আমার পিছনে ব্যক্তিটি ভালো কাকু হবে, মানে খানবাড়ি একটা সার্ভেন্ট আর কি। আমি ওনাকে ভালো কাকু বলে সম্বোধন করি, তাই নিজের চেষ্টা চালিয়ে উল্টে বলে উঠলাম, ভালো কাকু, দেখো তো আমি ঠিক করে দাঁড়াতে পারছি কিনা, এই প্রতিমার মতো। সব কিছু ঠিকঠাক আছে কিনা। পিছন থেকে কারো সারা শব্দ এলো না কানে, তবে তার উপস্থিতি টের পাচ্ছিলাম। কিছুটা সময় যেতে হুট করে আবারও দ্বিতীয় শব্দ কানে আসে আমার। পিছন থেকে দ্বিতীয়জন বলে উঠল, রিত বাবা, আপনার কফি। সার্পেন্টের ডাক যেন রিতের কানে অবধি পৌঁছালো না। দৃষ্টি তার অবচেতন মেয়েটির ওপর। খানিকটা কপাল কুঁচকে তাকিয়ে আছে কৌতূহলবশত। মেয়েটির কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছে সে। পিছন থেকে মেয়েটিকে এক পলক চোখ বুলিয়ে নেয় রিত। মেয়েটি পরনে গাঢ় নীল রঙের চুড়িদার জামা চড়ানো, দু হাতে ভর্তি নীল কাচের চুড়ি, চুলগুলো সব খোপা করা, তার মাঝে জ্বলন্ত কাঠি নিয়ে বাঁধা, আর সেই কাঠির মাঝে অনেকগুলো ছোট ছোট ঝুমকো আছে, যা মায়া মাথা নাড়াবার সাথে সাথে ঝনঝন শব্দ করে। গায়ের রঙটা বেশ মন মতানো, কাঁচা হলদেটে, যার খুব কম মানুষে থাকে এই রঙটা, সবার থেকে আলাদা। রিত আবারও চোখ আওড়ালো। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, এতে সে বিরক্ত, কিন্তু মেয়েটিকে খান বাড়িতে অচেনা মেয়েটা আগমনটা কৌতূহলের দৃষ্টি করল রিতের মনে। রিতকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও পিছন থেকে বৃদ্ধ সার্ভেন্টটি মৃদু গলা রিতকে উদ্দেশ্য করে বলল, রিত বাবা, আপনার কফিটা। পরপর ডাকে বিরক্ত নিয়ে তাকায় সেদিকে। রিতকে বিরক্তিতে থাকাতে দেখে থতমত খেয়ে যায় বৃদ্ধা সার্ভেন্টটি। জড়সড় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে জায়গায়। রিত বিরক্ত নিয়ে লোকটাকে এক পলক দেখে নিয়ে আবারও চোখ ঘুরিয়ে তাকার সামনে। রিত নামটি শুনতে চমকে উঠল আমি। আমার গুণধর স্বামী এই মুহূর্তে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে, আর আমি তার সামনে। বিষয়টি আমার যেন খুবই ভয়ানক থেকে ভয়ানক টাইপের কিছু। মোট কথা হলো, উনি এই সময় বাড়িতে কি করছেন? এই সময় তো বাড়িতে আসার কথা না, তাহলে কেন এসেছেন? আর এসেছেন ভালো কথা, আমাকে বা কেন ওনার সামনে পড়তে হলো? ভয়ে বুক কাঁপছিল, আমার হাত পা জমে উঠেছিল, তাই দ্রুত নিজেকে ঠিক করে দাঁড়িয়ে পড়লাম। ভয় আমার হাত পা মৃদু কাঁপছে, কিন্তু মুখে কোনো কথা বলছি না আমি। ভয়ে জড়সড় হয়ে হুট করে পালানোর চিন্তা ভাবনা ঠিক করলাম চট করে। এই দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা না করে দৌড়ে দেওয়ার জন্য পা বাড়াতে পিছন থেকে উনি গাল বাঁকিয়ে বলে উঠল, রিত, স্টপ হেয়ার, ডু নট গো, হু আর ইউ? ভয়ে আতঙ্কে উঠলাম আমি। পা দুটো থেমে গেল মুহূর্তে। শুকনো একটা ঢোক গেলে চারপাশ ভিতে চোখে বুঝলাম। আমি কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছিলাম যে আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, কিন্তু আফসোস এই মুহূর্তে কাউকে দেখতে পাচ্ছি না আমি। হতাশায় আষ্ট হয়ে আছি আমার গলা, তাই উপায় না পেয়ে দাদিকে চিৎকার করে ডাকতে লাগলাম গলা ফাটিয়ে, দাদিকেও আমাকে বাঁচাও, দাদিকেও আমাকে বাঁচাও দাদি। ব্যাস, দাদি আমার হাজির হলো। নিজের রুম থেকে ধূপ ফুরিয়ে ছুটে বের হয়ে আসলো আমার সামনে। রুম থেকে বের হতেই সামনে পেল আমাদের। দাদিকে চোখের সামনে দেখে যেন জানে ফিরে পেলাম আমি। তাই আমি আর পিছনে ফিরে না তাকিয়ে সামনের দিকে দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে ধরে বললাম, দাদি প্লিজ আমাকে একবারের মতো বাঁচিয়ে দাও, প্রমিস করছি আর কোনোদিনই তোমার নাতির সামনে পড়বো না, প্লিজ দাদি আমাকে বাঁচিয়ে দাও। প্রচণ্ড ভয়ের সাথে কথাগুলো বলে দাদিকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও দৌড় লাগালাম দাদির রুমে। এক দৌড়ে চলে গেলাম দাদির রুমে। বুকে হাত দিয়ে লম্বা লম্বা শ্বাস, আহা কি শান্তি। বাকিটা দাদি নিজে সামনে নেবে ওনার সাথে। এই দিকে মায়া এমন কাণ্ডে খানিকটা বোকা বনে হয়ে গেল। রিত কি থেকে কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। রিত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মায়া যাওয়ার দিকে। হৃদের
দাদি হেনা খান মুহূর্তেই শক্ত গলায় বলে উঠল, রিত তুই কি মেয়েটাকে শান্তি মতো থাকতে দিবি না বাড়িতে? মেয়েটা কি তোকে জ্বালাতন যে তুই ওকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ? হেনা খানের ধারণা রিত এতক্ষণে ধরে মায়াকে হয়তো অপরাধ করছিল বা ভয় দেখাচ্ছিল, যার কারণে মায়া ভয় চিৎকার করছিল বাঁচাওয়ার জন্য। দাদির কথা কানে আসতে চোখ তুলে তাকায় রিত। এখানে রিত কতটা অপরাধী বোঝার চেষ্টা করে। কাকে ভয় দেখাচ্ছি সেটা জানার প্রয়াস চালায়, কিন্তু বোধগম্য হচ্ছে না। তাই নিজের দাদির কথা চোখ তুলে তাকিয়ে থেকে একটা ভুরু কুচকে প্রশ্ন করে, কাকে ভয় দেখাচ্ছিলাম আমি? আর মেয়েটিকে? রিতের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলে হেনা খান। এতক্ষণে ধরে ভয় দেখিয়ে বলছে কাকে ভয় দেখাচ্ছে সে? চিনও বলছে মেয়েটিকে, ও মায়া, যাকে তুই এতক্ষণে ধরে ভয় দেখাচ্ছিলি। দাদির কথা খানিকটা কপাল কুচকে আসে রিতের। মায়া নামে কাউকে চিনি কিনা মনে করার চেষ্টা করে, কি বিফল হয়। তাই খানিকটা কনফিউজড হয়ে আবার প্রশ্ন করে, মায়াকে? এবার সত্যি সত্যি রেগে যাচ্ছে হেনা খান। রাগি ফেসে বিরক্ত নিয়ে বলে, তোর বউ? কেন? যখন ভয় দেখাচ্ছিলি তখন মনে ছিল না মেয়েটি কে হয়? এখন বলছিস আমায় যে মেয়েটাকে? খানিকটা থেমে আবারও সাথে সাথে বলল হেনা খান, আর হ্যাঁ, তুই মায়া থেকে দূরে থাকবি, একদম ভয় দেখাবি না ওকে। আর যদি ভয় দেখানোর চেষ্টা করিস তোর আমার যে খারাপ কেউ হবে না, বলে দিলাম। কথাগুলো গড়গড় করে বলেই তিনি হনহনিয়ে চলে যায় নিজের রুমে। আর পিছন থেকে রিত হা করে তাকিয়ে থাকে হেনা খানের যাওয়ার দিকে। তার সাথে কি হলো কিছু বুঝতে পারছে না। মেয়েটা তার বউ এতটুকুই বুঝতে পারছে, কিন্তু যে বউকে সে নিজে থেকে দূরে থাকার জন্য সকলকে বলে এসেছে, আজ সবাই তাকে সে মেয়েটা থেকে দূরে থাকতে বলছে।